বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি বাসায় আছো, ভালো আছো, পরিবারের ভাই বোন সবাইকে নিয়ে নিরাপদে আছো। আমিও ভালো আছি। বর্তমান বৈশ্বিক করোনা মহামারীর কারণে আমরা সবাই বিচ্ছিন্ন হয়ে আছি। তোমরা কলেজে আসতে পারছো না, ক্লাস করতে পারছো না। এই জন্য বিকল্প ব্যবস্থা হিসাবে অনলাইন শিক্ষা কার্যক্রম চালু হয়েছে। চোয়ারা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহানারা বেগম, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, চোয়ারা আদর্শ ডিগ্রি কলেজ। আজ তোমাদেরকে আমি পরিণতি ও সুশাসনের থেকে সরকার কাঠামো পড়াবো। তোমরা সরকার শব্দটার সঙ্গে সবাই পরিচিত। সরকার শব্দটা তোমরা সবাই শুনেছো। সেই সরকার সম্পর্কে আজ আমি আলোচনা করব। সরকার কাকে বলে? সরকারের শ্রেণীবিভাগ। একটি নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে যতগুলো প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে সবথেকে বড় প্রতিষ্ঠান হলো রাষ্ট্র। রাষ্ট্র 4টি উপাদান নিয়ে গঠিত, যেমন জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব। এই 4টির মধ্যে সরকার হলো রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান। রাষ্ট্রের ইচ্ছা অনিচ্ছা বিধি নিষেধসমূহ সরকারের মাধ্যমে প্রকাশিত হয়। সরকার একটি বাস্তব রাজনৈতিক প্রতিষ্ঠান এবং রাষ্ট্রের মুখপাত্র। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন সরকার বলতে কি বুঝি একটু আলোচনা করি। সরকার দুটি অর্থে ব্যবহৃত হয়। একটি হলো সংকীর্ণ অর্থে। সংকীর্ণ অর্থে সরকার বলতে আইন, শাসন ও বিচার বিভাগের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারীদেরকে বোঝায়। কিন্তু ব্যাপক অর্থে সরকার বলতে রাষ্ট্রের সকল নাগরিকের সমষ্টিকে বোঝায়, কেননা সরকার গঠিত হয় সকল নাগরিকের সম্মতিক্রমে। গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিকগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে সরকার গঠন ও পরিবর্তন করে থাকে। রাষ্ট্রভেদে সরকারের রূপ, কাঠামো ও সংগঠন ভিন্ন ভিন্ন হয়ে থাকে। প্রাচীনকাল থেকে আজ অবধি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সরকার ব্যবস্থার উদ্ভব হয়েছে। সরকারের শ্রেণীবিভাগ। গ্রিক দার্শনিক ও রাষ্ট্রবিজ্ঞানী এরিস্টটল 2টি নীতির সাহায্যে সরকারের শ্রেণীবিভাগ করেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বোর্ডের দিকে তাকাও এবং চকের সাহায্যে আমি এরিস্টটলের শ্রেণীবিভাগ দেখিয়ে দিচ্ছি। এরিস্টটল 2টি নীতি বা ভিত্তির সাহায্যে সরকারের শ্রেণীবিভাগ করেছেন। একটা হচ্ছে সংখ্যানীতি আর একটা হলো উদ্দেশ্য নীতি। সংখ্যানীতি অনুযায়ী তিনি সরকারকে 3টি শ্রেণীতে বিভক্ত করেছেন: একজনের শাসন, কয়েকজনের শাসন, অনেকের শাসন। উদ্দেশ্য নীতি অনুযায়ী তিনি সরকারকে 2টি ভাগে বিভক্ত করেছেন, যেমন স্বাভাবিক সরকার, বিকৃত সরকার। তার মতে রাজতন্ত্র, অভিজাততন্ত্র, গণতন্ত্র হলো স্বাভাবিক সরকার। অপরদিকে স্বৈরতন্ত্র, ধনিকতন্ত্র, জনতাতন্ত্র হলো বিকৃত সরকার। এরিস্টটল গণতন্ত্রকে উত্তম সরকার ও জনতাতন্ত্রকে নিকৃষ্ট ও বিকৃত সরকার বলে অভিহিত করেছেন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটু বিশ্লেষণ করি। একজনের শাসন সেটা যদি জনগণের কল্যাণকামী হয় তাহলে উনি এটাকে রাজতন্ত্র বলেছেন, এবং কল্যাণকামী যদি না হয় তাহলে সেটা স্বৈরতন্ত্র। কয়েকজনের শাসনটা যদি জনগণের জন্য কল্যাণকামী হয় তাহলে সেটা হলো অভিজাততন্ত্র, এবং কল্যাণকামী না হলে এটা হচ্ছে ধনিকতন্ত্র বা কুলীনতন্ত্র। অনেকের শাসন যদি কল্যাণকামী হয় তাহলে সেটা গণতন্ত্র, আর কল্যাণকামী যদি না হয় তাহলে সেটা জনতাতন্ত্র। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এরিস্টটলের শ্রেণীবিভাগটা বুঝেছ। এখন আমি বাকিটা আলোচনা করব। পরবর্তীকালে জ্যাক রুসো, মেরিয়ট, লিকক, ম্যাকাইভার, এলেনার বল প্রমুখ, মন্টেস্কু প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী ও সমাজবিজ্ঞানীগণ সরকারের শ্রেণীবিভাগটি আলোচনা করেছেন। অধ্যাপক লিকক প্রদত্ত সরকারের শ্রেণীবিভাগটি সহজ সরল প্রকৃতির। লিকক সার্বভৌম ক্ষমতার অবস্থান ও ব্যবহারের উপর সরকারকে 2টি ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে গণতন্ত্র
এবং 2 নম্বর হচ্ছে একনায়কতন্ত্র। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু জানার দরকার আছে সার্বভৌম ক্ষমতা বলতে আমরা কি বুঝি। সার্বভৌম ক্ষমতা হলো রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা যা রাষ্ট্রের সর্বোচ্চ কর্মকর্তা প্রয়োগ করে থাকে। তাহলে সেইভাবে সরকারকে দুটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে গণতন্ত্র এবং একটা হচ্ছে একনায়কতন্ত্র। গণতন্ত্রে সার্বভৌম ক্ষমতা থাকে জনগণের হাতে, কিন্তু একনায়কতন্ত্রে তা থাকে এক ব্যক্তি, এক নেতা বা এক দলের হাতে। বর্তমান সময়ে বা আধুনিক যুগে গণতন্ত্র হলো সর্বাপেক্ষা জনপ্রিয় সরকার। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা একটা নৈর্ব্যক্তিক প্রশ্ন নিয়ে আলোচনা করতে পারি যে সবচেয়ে জনপ্রিয় সরকার কোনটি। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে গণতন্ত্র। তারপরে আসো, গণতান্ত্রিক রাষ্ট্রে রাষ্ট্রপ্রধানের ক্ষমতা বন্টনের ভিত্তিতে সরকারকে দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, আর একটা হলো প্রজাতন্ত্র। নিয়মতান্ত্রিক রাজতন্ত্রে রাজা বা রানী ক্ষমতাপ্রাপ্ত হন উত্তরাধিকার সূত্রে। রাজা বা রানী নামমাত্র শাসক, কিন্তু প্রকৃত ক্ষমতা ন্যস্ত থাকে জনগণের দ্বারা নির্বাচিত সরকারের হাতে। গ্রেট ব্রিটেন, যুক্তরাজ্য, জাপান প্রভৃতি রাষ্ট্রে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রচলিত আছে। গণতান্ত্রিক রাষ্ট্রে রাষ্ট্রপ্রধান যখন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জনগণ কর্তৃক নির্বাচিত হন তখন তাকে বলা হয় প্রজাতন্ত্র। আমেরিকা যুক্তরাষ্ট্র, ভারত, বাংলাদেশ প্রভৃতি রাষ্ট্রে প্রজাতান্ত্রিক সরকার প্রচলিত আছে। আইন ও শাসন বিভাগের মধ্যকার সম্পর্কের ভিত্তিতে সরকারকে দুই ভাগে ভাগ করা যায়। যেমন সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার, রাষ্ট্রপতি শাসিত সরকার। সংসদীয় সরকারের শাসন বিভাগ অর্থাৎ মন্ত্রিসভা গঠিত হয় আইন বিভাগের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের দ্বারা। মন্ত্রিসভা অর্থাৎ শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকে, অর্থাৎ আইন বিভাগের কাছে তাদের কাজের জন্য জবাবদিহি করতে হয়, দায়ী থাকে। কিন্তু যুক্তরাজ্য, জাপান, ভারত, বাংলাদেশ প্রভৃতি রাষ্ট্রে সংসদীয় সরকার বিদ্যমান। রাষ্ট্রপতি শাসিত সরকারের শাসন বিভাগ আইন বিভাগের দ্বারা গঠিত হয় না এবং সাধারণত আইন বিভাগের নিকট দায়ী থাকে না। যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া সহ অনেক রাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকার প্রচলিত। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবার দুটি ভাগে সরকারকে ভাগ করব। যেমন ক্ষমতা বন্টন নীতি অনুসারে সরকারকে আবার দুটি ভাগে ভাগ করা যায়। যেমন যুক্তরাষ্ট্রীয় সরকার, এককেন্দ্রিক সরকার। যুক্তরাষ্ট্রীয় সরকারে সকল ক্ষমতা সংবিধান কর্তৃক কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে বন্টন করে দেওয়া হয়। আমেরিকা যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, ভারত প্রভৃতি রাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় সরকার প্রচলিত আছে। এককেন্দ্রিক সরকারে সকল ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতে থাকে। যেমন গ্রেট ব্রিটেন, বাংলাদেশ এককেন্দ্রিক সরকার প্রচলিত আছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ক্লিয়ার বুঝছো তো যে যুক্তরাষ্ট্রীয় সরকার কিভাবে গঠিত হয়? সেখানে সংবিধান অনুসারে যুক্তরাষ্ট্রীয় সরকারের সকল ক্ষমতা সংবিধান কর্তৃক কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে বন্টন করে দেওয়া হয়। আর এককেন্দ্রিক সরকারের সকল ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতেই থাকে। সেখানে প্রদেশ বা প্রাদেশিক সরকার এজেন্ট হিসাবে কাজ করে, তাদের হাতে কোনো ক্ষমতা থাকে না, পুরা ক্ষমতাটাই কেন্দ্রীয় সরকারের হাতে থাকে। এখন আমরা চকের সাহায্যে, তোমরা বোর্ডের দিকে তাকাও এবং খেয়াল করো, চকের সাহায্যে লিখক সরকারের শ্রেণীবিভাগ দেখানো হলো, লিখকের শ্রেণীবিভাগটা। আধুনিক সরকারকে উনি দুটি ভাগে ভাগ করছেন, গণতন্ত্র, একনায়কতন্ত্র বা স্বৈরতন্ত্র। গণতন্ত্রকে উনি আবার দুটি ভাগে ভাগ করছেন, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, প্রজাতন্ত্র। নিয়মতান্ত্রিক রাজতন্ত্রকে আবার উনি দুটি ভাগে ভাগ করছেন, এককেন্দ্রিক, যুক্তরাষ্ট্রীয়। এককেন্দ্রিক সরকারকে উনি আবার দুটি ভাগে ভাগ করছেন, রাষ্ট্রপতি শাসিত সরকার, মন্ত্রিপরিষদ শাসিত সরকার। যুক্তরাষ্ট্রীয় সরকারকেও আবার দুটি ভাগে ভাগ করছেন, রাষ্ট্রপতি শাসিত সরকার, যুক্তরাষ্ট্রীয় মন্ত্রিপরিষদ শাসিত সরকার। প্রজাতন্ত্রকে তিনি আবার দুটি ভাগে ভাগ করছেন, এককেন্দ্রিক সরকার, যুক্তরাষ্ট্রীয় সরকার। এককেন্দ্রিক সরকারকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে, রাষ্ট্রপতি শাসিত সরকার, মন্ত্রিপরিষদ শাসিত সরকার।
যুক্তরাষ্ট্র সরকারকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে, রাষ্ট্রপতি শাসিত সরকার, মন্ত্রিপরিষদ শাসিত সরকার। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সরকার এবং সরকারের শ্রেণীবিভাগ বুঝেছ। তোমরা অবশ্যই বাড়িতে পড়াশোনা করবে এবং বই দেখবে। বই দেখলে তোমাদের পুরাটি ক্লিয়ার হয়ে যাবে সরকারি শ্রেণীবিভাগ সম্পর্কে। আমি আগামী ক্লাসে তোমাদেরকে গণতন্ত্র সম্পর্কে পড়াবো। আজকে এই পর্যন্তই শেষ। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।